নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এই রাজ্যে যে রাজনৈতিক পট সেটা কিন্তু খুব দ্রুত বদলাচ্ছে এবং যে ইকুয়েশনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস খেলতে গিয়েছিল সেই ইকুয়েশনেই কার্যত তাদের এবার ল্যাজে গোবরে হওয়ার অবস্থা হয়েছে। এবং সবথেকে যেটা কাহানি মে টুইস্ট বলা যেতে পারে সেটা হচ্ছে লড়াইটা বিজেপির সঙ্গে হলেও এবার যে ধাক্কাটা আসতে চলেছে সেটা বিজেপি নয়, সেটা হচ্ছে বিজেপির পরম শত্রু কংগ্রেসের কাছ থেকে। আসলে কংগ্রেসের সঙ্গেই কায়দা করতে গিয়েছিলেন এবং সেই কায়দা করতে 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 নিজের বিশ্বাসযোগ্যতা, রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ধ্বংস করে ফেলেছেন। আর সেই জন্যই তাকে বিশ্বাস করার আগে রাহুল গান্ধীরা এখন তিনবার ভাবছেন এবং তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি কথা, প্রতিটি জায়গা যেভাবে কংগ্রেসের জন্য ফাঁদ তৈরি করছে, এবার এমন একটা ঘটনা ঘটল তাতে হাসি চওড়া হচ্ছে গান্ধী পরিবারের, হাসি চওড়া হচ্ছে প্রদেশ কংগ্রেসের এবং আরও বেশি গাড্ডায় যাওয়ার দিকে এগিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। কেন বলছি এই কথা? আপনারা জানেন যে এই রাজ্যের যা রাজনৈতিক সমীকরণ রয়েছে, 2021-এর নির্বাচন যদি দেখি তাহলে লড়াইটা তৃণমূল বনাম বিজেপি হবে এবং তৃণমূল কংগ্রেস সেখানে অ্যাডভান্টেজ জায়গায় রয়েছে। বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত যে জায়গাগুলো রয়েছে সেখানে এতদিনের যে বামেদের ভোট ছিল বা কংগ্রেসের ভোট ছিল সেটা কার্যত তাদের কাছ থেকে ছত্রখান হয়ে গেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতি আনুগত্যে, তাদের প্রতি ভরসায় তারা কিন্তু একদিকে কনসলিডেটেড হয়ে গেছে। ফলে এবারে পশ্চিমবঙ্গের ফলাফল যাই হোক, অন্তত সংখ্যালঘু এলাকায় তৃণমূল কংগ্রেস বাজিমাত করবে এই জায়গাটা কার্যত নিশ্চিত ছিল। কিন্তু কাহানিমে টুইস্ট এলো। কি টুইস্ট এলো না, তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক অবস্থানটা রয়েছে সেখানে কিন্তু সংখ্যালঘু সমাজ ধীরে ধীরে মুখ ফেরাতে শুরু করেছে। কেননা তারা পরিষ্কার বুঝে গেছে যে সংখ্যালঘু সমাজের ইমোশনটাকে কাজে লাগিয়ে তাদেরকে ভোট ব্যাংকে কনভার্ট করে তৃণমূল কংগ্রেস তাদের ফায়দার রাজনীতি করছে। কিন্তু যে মুহূর্তে সংখ্যালঘু উন্নয়নের প্রশ্ন, সেই মুহূর্তে একটা বড়সড় প্রশ্নচিহ্ন লেগে যাচ্ছে। এবং সবথেকে বড় কথা, যদি তৃণমূল বিরোধিতা করা হয়, তৃণমূল যে সংখ্যালঘু সমাজের মসিয়া হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছে, তাহলে সে সংখ্যাগুরু না সংখ্যালঘু এই জায়গাটা কিন্তু তৃণমূল কংগ্রেস কোনো বিচার করবে না। একের পর এক উদাহরণ হয়েছে। শফিকুল ইসলাম কথা বলেছে শাসকের বিরুদ্ধে, গাড্ডায় তাকে ফেলার চেষ্টা করা হয়েছে, তাকে যন্ত্রণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আনিস খান একই ঘটনা, বগটুই একই ঘটনা এবং সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে যে ঘটনাগুলো ঘটছে সেখান থেকে এই ছবিটা স্পষ্ট হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকলেই যে সংখ্যালঘু সমাজ খুব সুরক্ষিত এমন ব্যাপারটা নয়। ফলে তারা কিন্তু ধীরে ধীরে মুখ ঘোরাতে শুরু করেছে এবং আমরা দেখলাম পঞ্চায়েত নির্বাচনে যেটুকুনি নির্বাচন হলো সেই জায়গায় কিন্তু সংখ্যালঘু সমাজ তৃণমূল কংগ্রেস থেকে অনেকটা ডিস্টেন্স বাড়িয়েছে এবং পশ্চিমবঙ্গের যা ইকুয়েশন হয়ে দাঁড়িয়ে রয়েছে সেই জায়গায় যদি 4 to 5% ভোট, সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের হাত থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু তাদের ধরাশায়ী হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। এর উপরে গোদের উপর বিস্ফোরণের মতো উঠে এসছে নওশাদ সিদ্দিকী এবং আইএসএফ এবং এই শিক্ষিত তরুণটি রাজনীতির ময়দানে কিন্তু নতুন ভাষা শেখাচ্ছেন। এতদিন সংখ্যালঘু নেতা বা সংখ্যালঘু রাজনীতি যারা করছেন তাদেরকে আমরা দেখেছি, আর নওশাদ সিদ্দিকীকে এখন দেখছি, সাধারণ মানুষও দেখছেন এবং তার যে প্রতি পদের লড়াইটা, সংখ্যালঘু উন্নয়নের যে লড়াইটা, সেটা কিন্তু আন্তরিক, সেটা ক্রমশ প্রতিষ্ঠিত হচ্ছে এবং সেটা যে শাসকের মাথা ব্যথা। একজন সংখ্যালঘু মুখ বলেই যে তাকে রেয়াত করা হবে এমন নয়, তাকে টেনে হিঁচড়ে জোর করে জেলে পুড়িয়ে রেখে কি হয়েছে দেখেছে গোটা বাংলা। এবং এই সব কিছু নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে সংখ্যালঘু ভোট এবার আর 100% ধরে রাখা যাবে না। কেননা সিএএ এনআরসির যে জুজুটা দেখিয়ে 2021-এ গেমটা খেলা হয়েছিল সেই জুজু কিন্তু তাদের কাছ থেকে কেড়ে গেছে। তার সামনে একের পর এক এইসব উদাহরণগুলো সামনে আসছে। আর তাই কংগ্রেসের সঙ্গে তারা জোট করতে মরিয়া ছিল, যে কোনো মূল্যে জোটটা করতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে দাদাগিরিটাও তো করতে হবে। কেননা তৃণমূল কংগ্রেসের এই রাজ্যে ফুলে ফেঁপে ওঠা সে তো অনেকটা কংগ্রেসকে ভেঙেই হয়েছে। কংগ্রেস আজকে সাইনবার্ড হয়ে সেটা তৃণমূল কংগ্রেস হয়ে গেছে। কিন্তু এই জায়গাতে তৃণমূলের সঙ্গে জোট হবে কি হবে না একটা দোনামোনায় ছিল কংগ্রেসের হাইকমান্ড, বিশেষ করে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী। এতবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে রাজনৈতিক বিট্রে তারা পেয়েছেন যে আর কিন্তু তৃণমূল কংগ্রেসের সেই আস্থার জায়গাটা তাদের কাছে নেই।
2009 একসঙ্গে লড়াই করা হলো, 2011 একসঙ্গে লড়ে ক্ষমতায় আসা হলো, ক্ষমতায় আসার পরই নিজের রূপটা দেখিয়ে দিলেন। যখনই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিপদে পড়েছেন, রাজনৈতিক বিপদে পড়েছেন, হাত ধরার জন্য, বেঁচে ওঠার জন্য, ভেসে থাকার জন্য কংগ্রেসকে ধরতে গেছেন না। যে মুহূর্তে সেই বিপদের পিরিয়ডটা পেরিয়ে গেছে, রাজনৈতিক বিপদের পিরিয়ডটা পেরিয়ে গেছে, সেই মুহূর্তেই কিন্তু তিনি গদ্দারি করেছেন কংগ্রেসের সঙ্গে, রাজনৈতিক গদ্দারি করেছেন। এই জায়গাটা আজকে এস্টাবলিশ হয়ে গেছে। ফলে তারা কিন্তু প্রথম দিকেই খুব একটা যে আগ্রহী ছিলেন তাই নয়, কিন্তু তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিকতা দেখে তারা কিন্তু ভাবতে শুরু করলেন যে বোধহয় কোথাও একটা রাজনৈতিক বদল হচ্ছে। তারা সময়টা দিলেন, সুযোগটা দিলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই ফাঁকটা পেয়ে তিনি কিন্তু সেইখান দিয়ে ঢোকার চেষ্টা করলেন। প্রথমেই তিনি বার্তা দেওয়ার চেষ্টা করলেন যে ভোট পরবর্তী যদি সিদ্ধান্ত এমন হয়, সিচুয়েশন এমন দাঁড়ায়, ইকুয়েশন এমন দাঁড়ায় যে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে, তার কিন্তু কোনো আপত্তি নেই। এর আগেও তিনি সেই বার্তাটা দেওয়ার চেষ্টা করেছিলেন। আসলে বার্তাটা দিয়ে তিনি গান্ধী পরিবারের আস্থাভাজন হয়ে কংগ্রেসের হাইকমান্ড থেকে একটা নির্দেশিকা নিয়ে আসতে চাইছিলেন এই প্রদেশ নেতৃত্বের কাছে। প্রদেশ নেতৃত্বকে বার্তা দেওয়া যে পশ্চিমবঙ্গ থেকে 2টোর বেশি আসন তোমরা পাবে না। এবার বহরমপুর আর মালদা দক্ষিণ, এখানে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস ফাইট করবে। যদি দুজনেই ফাইট করে ভোট কাটাকাটি হবে, কিন্তু 2টি আসনই বিজেপির বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই 2টি আসন ছেড়ে দিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন কোনো রাজনৈতিক ক্ষতি হচ্ছে না, উল্টে রাজনৈতিক লাভের অঙ্কটা তিনি দেখে নিয়েছেন। কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের জোট হচ্ছে, সংখ্যালঘু সমাজের ভোটটা আবার এক কাট্টা হচ্ছে। ফলে অন্যান্য যে আসনগুলো যেখানে সংখ্যালঘু ডমিনেন্স রয়েছে বা তারাই একটা ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে, সেই সব জায়গাগুলোতে তিনি বাজি মাত করে দেবেন। কিন্তু এই চাপটা খেলতে গিয়ে রাহুল গান্ধীকে নেতা হিসেবে মেনে নেওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু গান্ধী পরিবার ধরে নিল। ফলে সেই ইকুয়েশনে তারা মানতে রাজি নয়। তারা এখন চাপ বাড়াচ্ছেন যে আমাদের জোট করতে হলে অন্তত 7টা আসন লাগবে, কেননা যদি বামফ্রন্ট আইএসএফের সঙ্গে জোট করি আমরা, তাহলে কিন্তু 8খানা আসনে পশ্চিমবঙ্গ থেকে কংগ্রেস এমনিই লড়বে, সংখ্যাটারও বাড়তে পারে, তবু কমবে না। এই সিচুয়েশন এই জায়গায় চলে গেছে। এইবার এই জায়গাটা বুঝতে পেরেই মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা গেম খেলতে গেলেন। 2টি গেম তিনি খেললেন। নাম্বার 1, এখানে রাহুল গান্ধীর জায়গায় ওই ইন্ডি জোটের যে বৈঠক হলো, সেখানে হঠাৎ করে মল্লিকার্জুন খার্গের নাম প্রধানমন্ত্রীর মুখ হিসেবে তিনি ঘোষণা করে দিলেন। ভাবুন একবার, এই মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি 2019-এর আগেও অনেকগুলো দলকে কলকাতায় নিয়ে এসে খাইয়ে দাইয়ে আপ্যায়ন করিয়ে একটা জোটের বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন, নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে প্রমোট করার চেষ্টা করেছিলেন, এবং সেখানেও তিনি কিন্তু প্রধানমন্ত্রীর মুখ কিছু ঘোষণা করেননি। বলেছিলেন ইলেকশন জেতার পর সিচুয়েশন অনুযায়ী ব্যাপারটা ডিসিশন নেওয়া যাবে। এবং এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের লোকসভা ভোটের বৈতরণী পার করার একটা বড় অস্ত্র হচ্ছে পশ্চিমবঙ্গে 42-42টা আসন মমতা বন্দ্যোপাধ্যায়কে দাও, দিল্লিতে যে করে হোক, অঙ্ক করে হোক, সমীকরণ চেঞ্জ করে হোক, সেখানে কিন্তু প্রধানমন্ত্রী হবেন মমতা। বাঙালি প্রধানমন্ত্রী, দিদি প্রধানমন্ত্রী, এই আবেগটাকে কাজে লাগিয়ে তারা সেইখানে বৈতরণী পার করার চেষ্টা করছে। এমনকি এই ইন্ডি জোটের বৈঠকে যাওয়ার আগে উত্তরবঙ্গ সফরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, তখনও কিন্তু তিনি সেইখান থেকে এই ইন্ডি জোটের মুখ আমি এটাকে নেতৃত্ব দিচ্ছি, এই রকম একটা বার্তা কিন্তু বঙ্গবাসীকে দেওয়ার চেষ্টা করলেন। তাহলে হঠাৎ করে মল্লিকার্জুন খার্গেকে কেন তিনি সেখানে প্রমোট করলেন? আর তিনি করলেন একটাই কারণে, যখন দেখলেন যে গান্ধী পরিবারকে সোজা কথায় তেল দিয়েও চিড়ে ভিজল না, তার যে এই পলিটিক্স, সেটা গান্ধী পরিবার ধরে ফেলেছে। ফলে তিনি রাহুলকে নেতা হিসেবে মেনে নিচ্ছেন, যাকে বসন্তের কোকিল বলেন, যাকে পচা ডোবা বলেন, যাকে পাপ্পু বলা হয়, যার রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তোলা হয়, তাকেই এত কথা বলছেন, নিশ্চয়ই কোনো ট্র্যাপ আছে। সুতরাং গান্ধী পরিবারের চিড়ে যখন ভেজেনি, এবার তাকে অস্বস্তিতে ফেলে দাও। তাই প্রথম মল্লিকার্জুন খার্গের কথা বলা হলো। এবার 2 নম্বর জায়গাটা যেটা তিনি করলেন, সেটা কিন্তু আরও চমকপ্রদ জায়গা। তিনি ভাবলেন তিনি অত্যন্ত চালাকির সঙ্গে কংগ্রেসকে বিড়ম্বনায় ফেলে দিচ্ছেন। সেটা বলছেন, বারাণসী থেকে যদি প্রধানমন্ত্রী পদপ্রার্থী রয়েছেন বিজেপির যিনি নরেন্দ্র মোদী, তার বিরুদ্ধে একজন শক্তপোক্ত ক্যান্ডিডেট করতে হবে এবং প্রিয়াঙ্কা গান্ধীকে সেখানে ক্যান্ডিডেট করে দাও। দেখুন, উত্তরপ্রদেশ এমন একটা জায়গা যেটা কংগ্রেসের হাত থেকে কার্যত বেরিয়ে গেছে। গোটা রাজ্যে একজন মাত্র সাংসদ রয়েছে কংগ্রেসের, তিনি হলেন সোনিয়া গান্ধী। আমেঠির মতো কেন্দ্র, যেখানে কিছু বলার নেই, কংগ্রেসের একদম খাস তালুক বললেও কম বলা হয়, সেইখান থেকে রাহুল গান্ধী হেরে গেছেন। এর আগে নির্বাচনী লড়াইয়ে প্রিয়াঙ্কা গান্ধী ছিলেন না, তাকে একদম বাঘের মুখে ফেলে দিতে হবে। বারাণসী কেন্দ্র নরেন্দ্র মোদীর খাস তালুক হয়ে গেছে। 2014-তে সেখানে তিনি প্রায় 56% কাছাকাছি ভোট পেয়েছিলেন। অন্যদিকে 2019-এ সেটা বেড়ে 64% কাছাকাছি ভোট চলে গেছে।
অরবিন্দ কেজরিওয়াল সেখানে লড়ার চেষ্টা করেছেন, তিনি বহু যোজন দূরে চুটকিতে উড়িয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। এমনকি কংগ্রেসের ঠাঁই সেখানে বোধহয় তৃতীয় হয়েছিল, 7%, 10%-এর কাছাকাছি ভোট আছে সেখানে প্রিয়াঙ্কা গান্ধীকে দেওয়া। তার মানে এখানে ডাবল ট্র্যাপ আছে। কি ট্র্যাপ আছে? এক, এটা কংগ্রেস কিছুতেই মেনে নেবে না, গান্ধী পরিবার কিছুতেই মেনে নেবে না, এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করার সুযোগ পাবেন যে দেখো ভাই, আমি এখানে বলেছিলাম, কিন্তু গান্ধী পরিবার ভয় পাচ্ছে মোদীকে, তারা সেখানে লড়তে চাইছে না। আবার যদি মেনে নেয় তাহলে ওখানে হার মানে একদম জামানত বাজেয়াপ্ত করে হার হবে, আর সেইখানে বলবে দেখো গান্ধী পরিবারকে গোটা দেশ চায় না, প্রধানমন্ত্রীর লড়াই হেরে গেছে। এই যে ট্র্যাপটা, এটা কিন্তু খুব ভালোভাবে বুঝছেন। এটাই মমতা বন্দ্যোপাধ্যায় যদি জোটের প্রতি আন্তরিক হতেন, তিনি কিন্তু পাল্টা চ্যালেঞ্জ করতে পারতেন, বলতেন ওই বারাণসী থেকে তো সবাই জিততে পারে, নরেন্দ্র মোদী যদি এতই পপুলার হয় আসুক দক্ষিণ কলকাতায়, আমি নিজে লড়বো প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে, এবং সেখানে নরেন্দ্র মোদী আমাকে হারিয়ে দেখাক। এই চ্যালেঞ্জ করতে পারতেন। সেটা বিজেপি অ্যাকসেপ্ট করবে না পরের ব্যাপার, কিন্তু এই জোটটা নিয়ে তিনি কতখানি আন্তরিক, চ্যালেঞ্জটাকে তিনি কতখানি কঠিন জায়গায় নিয়ে যাচ্ছেন সেটা কিন্তু প্রকাশিত হতো। সেটা না করে বারাণসী, যেটা নরেন্দ্র মোদীর খাস তালুক হয়ে গেছে, সেইখানে গান্ধী পরিবারের প্রিয়াঙ্কা গান্ধী, যিনি এখন অন্যতম ভরসার মুখ হয়ে উঠছেন, একমাত্র আসার জায়গা হয়ে উঠছেন, তাকে সেখানে ঠেলে দিতে চাইছেন। আর এই চালাকিটা ধরে ফেলার পরই কংগ্রেস কিন্তু এবার চুপ করে বসে গেল শুধুমাত্র তৃণমূলের ভাঙনটা দেখার অপেক্ষায়। কেন তৃণমূলের ভাঙন, এবং সেটা আবার কংগ্রেসের প্রতি, কংগ্রেসের ভবিষ্যৎ কী রয়েছে? দেখুন, এই রাজ্যে তৃণমূল কংগ্রেস এবার যেটা ইলেকশন পলিটিক্স করতে চলেছে, সেখানে বহু সাংসদকে বা বহু পুরনো মুখকে কিন্তু এবার প্রার্থী করবে না, এমন একটা সম্ভাবনা উঠছে। তার কারণ হচ্ছে আইপ্যাক, যারা তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা, তারা ওই 2021-এর ফর্মুলাটাই নতুন করে ইমপ্লিমেন্ট করতে চাইছেন, যে ফর্মুলা অনুযায়ী দেখা যাচ্ছে যে যেটাই যদি পুরনো মুখগুলোই থাকে তাহলে কিন্তু সেই মুখের একটা অ্যান্টি ইনকামবেন্সি কাজ করবে, হারার সম্ভাবনা রয়েছে। নতুন মুখ দাও, পুরনোরা দোষী ছিল, আমরা বদলে দিয়েছি, আমরা নতুন তৃণমূল করছি, এই ফর্মুলায় কাজ হবে। এবার এই ফর্মুলাটা আরও বেশি ইমপ্লিমেন্ট করার মতো জায়গা তারা চলে গিয়েছিল এই কারণেই যে 2021-এর এক্সপিরিয়েন্স নিয়ে এই যারা টিকিট পাবেন না তারা রাগ করে বিজেপিতে যাবেন এবং বিজেপি তাদেরকে টিকিট দিয়ে দেবে, এমন সিচুয়েশন নয়। এই বাংলায় বিজেপি যথেষ্ট পজিটিভ জায়গায় রয়েছে এবং 42টা আসনেই একাধিক ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু বিজেপির তরফ থেকে হতে পারে, প্রার্থী হতে পারেন, এবং সংঘ পরিবার রয়েছে, সেখানে কিন্তু বিজেপির টিকিট পাওয়ার জন্য ঝড় উঠেছে। ফলে তৃণমূলের যারা বাতিল হবেন তারা বিজেপিতে যাবেন, এই জায়গাটা কার্যত বন্ধ হয়ে গিয়েছিল, এবং তার ফলেই তৃণমূল কংগ্রেস ভাবছিল এদের তো যাওয়ার কোনো জায়গা নেই, আমরা এই ডিসিশনটা নেব, এইভাবেই বাজিমাত করব। কিন্তু ক্রমশ দেখা যাচ্ছে একটা সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে, সেটা হচ্ছে যারা তৃণমূলের টিকিট পাবেন না, বিজেপিতে গিয়েও কোনো জায়গা পাচ্ছেন না, তারা কিন্তু এবার কংগ্রেসমুখী হবেন। কেননা তারা একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছেন যে তারা যদি কংগ্রেসে যান এবং সেখানে জিতুন হারুন পরের কথা, যদি তৃণমূলের ভোটটা কাটতে পারেন তাহলে কিন্তু বিজেপি আসবে। আর বিজেপি এই বাংলা থেকে একবার 30-এর বেশি আসন যদি লোকসভা নির্বাচনে নিয়ে চলে যায় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসটা টুকরো টুকরো হওয়া সময়ের অপেক্ষা। তৃণমূল কংগ্রেস ক্ষমতা ধরে রাখতে পারবে না, আর তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতা ধরে রাখতে না পারে, একবার ক্ষমতার অলিন্দ থেকে তারা যদি ছিটকে যায় তাহলে তাদের অবস্থা কিন্তু বাংলা কংগ্রেসের মতো হবে। তাদের এই রাজ্য থেকে মুছে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা, এবং সেক্ষেত্রে লড়াইটা হবে বিজেপি বনাম বামফ্রন্ট কংগ্রেস আইএসএফ জোট। এবং সেই জায়গায় কংগ্রেসের এই দুর্দিনে গিয়ে তারা যদি কংগ্রেস জয়েন করেন, কংগ্রেসের হয়ে লড়ার জায়গাটা তারা তৈরি করে দেন, তাহলে কিন্তু আগামী দিনে সরাসরি ক্ষমতায় না আসুন, তারা কিন্তু বিরোধী জায়গায় চলে যাবেন। এবং রাজনৈতিক প্রাথমিক শর্তই হচ্ছে আপনাকে ক্ষমতায় আসতে হলে আগে প্রধান বিরোধী জায়গাটায় আসতে হবে। এবং এই ইকুয়েশন থেকেই বহু সাংসদ যারা এবারে টিকিট পাবেন না ভাবছেন, তারা কিন্তু কংগ্রেস শিবিরে যোগদান করতে শুরু করে দিয়েছেন। কংগ্রেসও ভাবছেন যে তাদেরকে দলে নিই, তাদেরকে টিকিট দিই, এবং সেখানে তৃণমূলের ভরাডুবিতা হোক, ওই পরের নাক কেটে না নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গর মতো ব্যাপার, সেটাই কিন্তু ইকুয়েশনটা দাঁড়িয়ে গেছে। ফলে কংগ্রেসের সঙ্গে যদি সত্যিই আন্তরিকতা মমতা বন্দ্যোপাধ্যায় দেখাতেন, হয়তো তার এই ভোট পলিটিক্সটা এবারে উতরে গেলেও যেতে পারত। কিন্তু তিনি বেশি চালাকি, উপর চালাকি করতে গেছেন, এবং তার ফলে দলের একাংশকে যেরকম খেপিয়ে দিয়েছেন, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছ থেকেও সেই আস্থার জায়গাটা পাননি, এবং তার ফলে এমন একটা ইকুয়েশন দাঁড়িয়ে গেছে যেখানে কিন্তু আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি যেরকম হচ্ছে, তৃণমূল কংগ্রেসের স্প্লিটটা সেরকম স্পষ্ট হচ্ছে, তার পাশাপাশি এই রাজ্য থেকে 30 আসন পাওয়া বিজেপির জন্য সেই সম্ভাবনা আরও উজ্জ্বল হচ্ছে। আর তাই সব মিলিয়ে বেশি চালাকি করতে গিয়ে চাপটা আরও চেপে বসছে তৃণমূল শিবিরের উপরে। কি বলবেন এই রাজনৈতিক সমীকরণ নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
এমনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।